দেখো, আগের দিন আমরা পঞ্চম অধ্যায় আবহবিকার শুরু করেছিলাম। সে আবহবিকারের প্রথমত যে আবহবিকার কাকে বলে, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং আবহবিকারের শ্রেণীবিভাগ করেছিলাম। তো শ্রেণীবিভাগটা আর একবার আমরা দেখে নেব, দিয়ে আজকে যান্ত্রিক আবহবিকার সম্পর্কে পড়ব। দেখো, আবহবিকারকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়েছিল। এক, যান্ত্রিক আবহবিকার; দুই, রাসায়নিক আবহবিকার; তিন, জৈব আবহবিকার। যান্ত্রিক আবহবিকারকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা, উষ্ণতার তারতম্যের ফলে সংঘটিত আবহবিকার; দু নম্বর, চাপ হ্রাসের তারতম্যের ফলে আবহবিকার; তিন নম্বর, আর্দ্রতাজনিত তারতম্যের জন্য সংঘটিত আবহবিকার। আবার এই উষ্ণতার তারতম্য সংঘটিত আবহবিকারকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। এক, প্রস্থচ্ছায় খণ্ডীকরণ; দুই, স্বল্পমোচন; তিন, ক্ষুদ্র কণা বিসরণ আবহবিকার; চার, তুষারের কার্যে সংঘটিত আবহবিকার বা তুষার আবহবিকার। ওকে, তাহলে আজকে আমরা এই যান্ত্রিক আবহবিকার সম্পর্কে আলোচনা করব। ওকে, আজকে আমরা যান্ত্রিক আবহবিকার সম্পর্কে আলোচনা করব। প্রথমেই দেখো, যান্ত্রিক আবহবিকার কাকে বলে জেনে নেই। যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদান মানে উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুমণ্ডলে বিভিন্ন যে গ্যাস আছে এবং জীবজন্তু দ্বারা ভূত্বকের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয় এবং উৎপন্ন পদার্থ সেই স্থানেই পড়ে থাকে, তাকে যান্ত্রিক আবহবিকার বলে। এই প্রক্রিয়ায় যে শিলাগুলো টুকরো টুকরো হলো ভেঙে, সেই শিলার বা খনিজের কোনো রকমের পরিবর্তন ঘটে না। এবার এই যান্ত্রিক আবহবিকারের যে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে, প্রধান যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, প্রধান প্রক্রিয়া হিসেবে রয়েছে প্রস্থচ্ছায় খণ্ডীকরণ; দুই, স্বল্পমোচন; তিন, ক্ষুদ্রকণা বিসরণ; চার, তুষার আবহবিকার বা তুষার কার্যের ফলে সংঘটিত আবহবিকার। প্রথমেই দেখো, প্রস্থচ্ছায় খণ্ডীকরণ। প্রস্থচ্ছায় খণ্ডীকরণ কাকে বলে? উষ্ণতার প্রভাবে শিলা যখন চাই বা ব্লকের মতো বিভিন্ন খণ্ডে ভেঙে যায়, তখন তাকে প্রস্থচ্ছায় খণ্ডীকরণ বলে। দেখো, শিলা এই যান্ত্রিক আবহবিকার প্রধানত মরুভূমি অঞ্চলে ঘটে থাকে। তো কোনো একটা শিলা, ধরো মরুভূমি অঞ্চলে কোনো একটা শিলা রয়েছে, সেই শিলার ওপর সূর্যের তাপ পড়লো দিনের বেলায় সূর্যের তাপ পড়ার ফলে এই যে শিলার ভেতরের যে অংশ শিলাগুলো আছে, তার তুলনায় বাইরের যে শিলা রয়েছে, সেই শিলা এই সূর্যের তাপে বেশি উত্তপ্ত হবে। আর বেশি উত্তপ্ত হওয়া মানেই এই বাইরের যে শিলা, সে কী হবে? প্রসারিত হবে। ওকে, কিন্তু ভেতরের যে শিলা রয়েছে, সে শিলা কিন্তু তখনও বেশি উত্তপ্ত হতে পারে না, আস্তে আস্তে উত্তপ্ত হবে, একটা স্তরে স্তরে উত্তপ্ত হলো। এবার দিনের বেলায় যখন তাপ পাওয়ার ফলে এই শিলার যতদূর পর্যন্ত তাপ গেল, ততদূর পর্যন্ত শিলার অংশ প্রসারিত হয়ে যাবে। আবার রাত্রেবেলাতে এই অংশ তাপ প্রসারণ করতে শুরু করবে, তাপ ছেড়ে দেবে। তাপ ছেড়ে দিলে যতটা প্রসারিত হয়েছিল, আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে। তার মানে ভেতরের অংশ কিন্তু তখন উত্তপ্ত থাকবে, বাইরের অংশ আস্তে আস্তে তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ভেতরের অংশ উত্তপ্ত থাকবে। আবার দিনের বেলাতে আবার ওপরের অংশ প্রসারিত হতে শুরু করবে। এরকমভাবে ক্রমাগত সংকোচন এবং প্রসারণের ফলে শিলাস্তর যখন উলম্বভাবে বা আনুভূমিকভাবে, উলম্বভাবে মানে এইদিকে উলম্বভাবে বা আনুভূমিকভাবে যখন
ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে বা ব্লকের মতো বা চায়ের আকারে যখন ভেঙে যাচ্ছে, তখন তাকে প্রস্থচ্ছাই খণ্ডীকরণ। দেখো সংকোচন ও প্রসারণ ব্যাপারটা বললাম। সংকোচন ও প্রসারণ কি, দেখো ধরো এখানে একটা রাবার আছে, দেখো আমার হাতে, তাহলে এই রাবারকে আমি প্রসারণ করলাম, অর্থাৎ এই দেখো প্রসারণ করেছি, অর্থাৎ এখানেও শিলায় দিনের বেলায় যখন তাপ পড়ে তখন এই শিলাগুলো এই রাবারের মতো বেড়ে যায়, প্রসারিত হয়ে যায়, ঠিক আছে। আবার যখন সূর্য ডুবে যায় অর্থাৎ তাপ কমে যায় তখন সংকুচিত হয়ে যায়, অর্থাৎ এই দেখো সংকুচিত হয়ে যায়। আবার পরদিনে যখন তাপ পড়ে তখন আরও প্রসারিত হতে থাকে, প্রসারিত হয়ে যায়। আবার দিনের বেলাতে রাত্রেবেলাতে সংকুচিত হয়ে যায়। তাহলে ক্রমাগত এই সংকোচন এবং প্রসারণ, সংকোচন এবং প্রসারণ, এই সংকোচন ও প্রসারণ করতে করতে কি হচ্ছে দেখো, এক সময় কি হলো, রাবারটা দেখো ছিঁড়ে গেল। তাহলে এই ক্ষেত্রেও যে শিলায় সংকোচন এবং প্রসারণ হতে হতে বিভিন্ন রকমের দারণ বা ফাটল সৃষ্টি হয়। ফাটলটা কেমনভাবে হয়, উলম্বভাবে, উলম্বভাবে হবে, এ সোজাসুজি দিয়ে ফাটল বরাবর বিভিন্ন শিলা চূর্ণ বিচূর্ণ হবে, সেটা চাই বা ব্লকের মতো। তাহলে তখন তাকে বলবো প্রস্থচ্ছাই খণ্ডীকরণ। এই প্রস্থচ্ছাই খণ্ডীকরণে কি বৈশিষ্ট্য আছে দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য, ব্যাসল্ট শিলায় যান্ত্রিক আবহবিকার বেশি দেখা যায়। 2, এই আবহবিকারের ফলে শিলায় আনুভূমিক ও উলম্ব একাধিক ফাটল সৃষ্টি হয়। 3 নম্বর বৈশিষ্ট্য, এই ধরনের আবহবিকারের ফলে শিলায় চৌকাকার বিচূর্ণ ঘটে। 4, চায়ের আকার শিলা বিভক্ত হয়। ওকে, এইটি প্রধানত দেখতে পাওয়া যায় উষ্ণ মরুভূমি অঞ্চলে। বোঝা গেল প্রস্থচ্ছাই খণ্ডীকরণ। 2 নম্বর দেখো স্বল্পমোচন। স্বল্পমোচন, এই স্বল্প শব্দের অর্থ হলো খোসা। স্বল্প শব্দের অর্থ হচ্ছে খোসা, আর মোচন শব্দের অর্থ আমরা জানি মানে ত্যাগ করা, ত্যাগ করা। তাহলে স্বল্পমোচন হচ্ছে খোসা ত্যাগ করা। খোসা ত্যাগ করা আবার কি, সেটাই দেখো। তাহলে সংজ্ঞা আকারে স্বল্পমোচন কাকে বলে দেখো, যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় উষ্ণতার হ্রাস বৃদ্ধির কারণে শিলার ওপরের স্তরটি পেঁয়াজের খোসার মতো খুলে যায়, তখন তাকে স্বল্পমোচন বলে। দেখো পেঁয়াজের খোসার মতো বলতে, দেখো এখানে একটি পেঁয়াজ আছে দেখো, অর্থাৎ যে উষ্ণ মরুভূমি অঞ্চলে এর ওপরে কি তাপ পড়ে, ধরো এটা একটা শিলা, আর শিলার এগুলো এক একটা করে স্তর। তাহলে উষ্ণ মরু অঞ্চলে যখন সূর্যের তাপ পড়ছে, এখানে সূর্যের তাপ পড়লে এই যে ওপরের যে শিলা, সেই শিলা কি করবে, প্রসারিত হবে, অর্থাৎ এই শিলা স্তরগুলো আস্তে আস্তে এরকম হয়ে যাবে। ওকে, আবার দিনের বেলায় যখন রাত হয়ে যাবে তখন শিলার যে স্তরগুলো সেগুলো সংকুচিত হয়ে যাবে, আবার দিনের বেলাতে প্রসারিত হবে, এরকমভাবে দেখো স্তরে স্তরে খুলে যাবে। এই যে দেখো যত প্রসারিত হবে তত আস্তে আস্তে স্তরে স্তরে খুলতে শুরু করবে। ওকে, এইভাবে খুলতে শুরু করবে, দেখো এরকমভাবে খুলতে শুরু করবে। অর্থাৎ দিনের বেলায় যেহেতু এই শিলা সমসত্ব বিশিষ্ট, অর্থাৎ একই উপাদান দ্বারা গঠিত নয়, সেই জন্য তাপের যে ধারণ ক্ষমতা তারও একটা হ্রাস বৃদ্ধি ঘটে। তাপের হ্রাস বৃদ্ধি ঘটলে শিলাস্তরের সংকোচন এবং প্রসারণ বিভিন্ন রকমের হবে। তাই দিনের বেলায় প্রসারণ এবং রাত্রের বেলায় সংকোচন, এই সংকোচন ও প্রসারণ হতে হতে শিলাস্তর যখন এই পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে খুলে যায়, তার ফলে দেখো ভেতরের অংশ বেরিয়ে আসে, এই ভেতরের অংশ বেরিয়ে আসছে ভেতরের অংশ। এই আবহবিকারকে বলা হয় স্বল্পমোচন
আবহবিকার। ওকে, বা একে অনিয়ন ওয়েদারিং বলা হয়। পেঁয়াজের ইংরেজি অনিয়ন, একে অনিয়ন ওয়েদারিং বলা হয়। শর্ট প্রশ্ন আকারে আসে অনিয়ন ওয়েদারিং কি, ভয় খাওয়ার কিছু নাই। এই স্বল্পমোচনকেই অনিয়ন ওয়েদারিং বা এক্সফোলেশন বলা হয়। এই স্বল্পমোচনের বৈশিষ্ট্য কী আছে দেখো। 1 নম্বর, উষ্ণ মরু অঞ্চলে একই প্রকার খনিজ গঠিত সমসত্ব বিশিষ্ট শিলায় এই আবহবিকার ঘটে থাকে। 2 নম্বর, সমকেন্দ্রিক স্তরযুক্ত গ্রানাইট ও নিঃশিলায় এটি বেশি কার্যকর হয়। 3 নম্বর বৈশিষ্ট্য, এক্ষেত্রে শিলাস্তূপের পৃষ্ঠদেশ থেকে ভেতর দিকে এক তাপীয় ঢাল সৃষ্টি হয়। অর্থাৎ কি দেখো, যে শিলাস্তূপের পৃষ্ঠদেশ থেকে ভেতরের দিকে, অর্থাৎ এই ওপরের অংশ থেকে ভেতরের দিকে একটা তাপীয় ঢাল, অর্থাৎ বাইরের দিকটা বেশি উষ্ণ হবে, ভেতরের দিকটা অপেক্ষিত কম হবে। আস্তে আস্তে যত ভেতর দিকে যাবে তত উষ্ণতা কম হবে। 4 নম্বর বৈশিষ্ট্য, স্বল্পমোচনের ফলে পর্বত চূড়াগুলি গোলাকার হয়, অর্থাৎ এই ওপরের অংশটা আস্তে আস্তে খুলে গেলে ভেতরের অংশটা গোল আকারে উন্মোচিত হয়। ওকে, আর এটি দেখতে পাওয়া যায় সাহারা, থর প্রভৃতি উষ্ণ মরুভূমিতে এই স্বল্পমোচন বেশি দেখতে পাওয়া যায়। দেখো ক্ষুদ্রকণা বিসরণ কাকে বলে দেখো, অর্থাৎ উষ্ণ মরু অঞ্চলে শিলাস্তরের মধ্যে যখন উষ্ণতা পড়ছে, অর্থাৎ দেখো সংজ্ঞা আকারে যদি বলি, যে যান্ত্রিক আবহবিকারে উষ্ণতার তারতম্যের কারণে সৃষ্ট সংকোচন এবং প্রসারণের ফলে শিলা ফেটে গিয়ে ছোট ছোট কণায় পরিণত হয় তাকে ক্ষুদ্রকণা বিসরণ বলা হয়। তাহলে এক্ষেত্রে দেখো উষ্ণ মরু অঞ্চলে কোনো শিলা রয়েছে, সেই শিলা বিভিন্ন উপাদান দ্বারা গঠিত, তার মানে সেই শিলার তাপ ধারণ ক্ষমতা এবং তাপ ছাড়া, এই তাপ ছাড়ার পদ্ধতি দুটোই বিভিন্ন রকমের হবে। কোনো শিলা যেহেতু বিভিন্ন উপাদান দ্বারা, কোনো উপাদান তাপ বেশি গ্রহণ করবে আর কোনো উপাদান তাপ ছাড়বে, তাহলে এই শিলার মধ্যে একটা তাপের অসমতা লক্ষ্য করা যায়। এই অসমতার জন্য শিলার যে সংকোচন এবং প্রসারণ, এই দুটোর মধ্যে একটা পার্থক্য, চরম পার্থক্য লক্ষ্য করা যাবে। তাহলে এই সংকোচন ও প্রসারণ ক্রমাগত হওয়ার ফলে এই শিলা যখন ক্ষুদ্র ক্ষুদ্রভাবে, এই ছোট ছোটোভাবে যখন ভেঙে যায়, তখন তাকে বলা হবে ক্ষুদ্র কণা বিসরণ। ওকে, বৈশিষ্ট্য দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য, অসমসত্ব শিলায় এই আবহবিকার প্রক্রিয়া ঘটে থাকে। অসমসত্ব মানে হচ্ছে যে বিভিন্ন উপাদান দ্বারা গঠিত শিলাতে, যে শিলাগুলোর তাপ ধারণ ক্ষমতা বিভিন্ন রকমের, এরকম ধরনের যদি শিলা থাকে মরুভূমি অঞ্চলে, তাহলে সেই জায়গাতে ক্ষুদ্র কণা বিসরণ লক্ষ্য করব। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, শিলাগুলো যখন ছোট ছোট হয়ে ফেটে যায় বা ভেঙে যাচ্ছে, তখন বন্দুকের গুলি ছুড়লে যেমন শব্দ হয়, ঠিক সেরকমই শব্দ হয়। 3 নম্বর বৈশিষ্ট্য, এই আবহবিকারের মধ্যে কালক্রমে বালুকণা সৃষ্টি হয়। মানে এগুলো যখন আস্তে আস্তে ভেঙে ভেঙে ছোটো ছোটো টুকরো টুকরো হতে হতে মরুভূমিতে বালির পরিমাণ এই ক্ষুদ্র কণা বিসরণের মাধ্যমে সৃষ্টি হয়। ওকে, এটি সাধারণত উষ্ণ মরু অঞ্চলে, যেখানে দৈনিক উষ্ণতার প্রসার বেশি, সেই সব মরুভূমি অঞ্চলে এই ক্ষুদ্র কণা প্রসারণ লক্ষ্য করা যায়। নেক্সট দেখো তুষার আবহবিকার বা তুষার কার্যের ফলে সৃষ্ট আবহবিকার। এক্ষেত্রে দেখো কাকে বলে তুষার কার্যের ফলে সৃষ্ট আবহবিকার। শীতল জলবায়ুতে তুষারের ক্লাস গঠনের দ্বারা যান্ত্রিক উপায়ে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যে আবহবিকার সৃষ্টি করে তাকে তুষার আবহবিকার বলা হয়। বা বলা যেতে পারে, অন্যভাবে বলা যায় যে যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় হিমশীতল অঞ্চলে শিলা ফাটলের মধ্যকার জল বরফে পরিণত হয়ে প্রবল চাপ সৃষ্টি করে শিলা ফেটে গিয়ে কোণযুক্ত শিলাখণ্ডে পরিণত হয়, তাকে তুষার আবহবিকার বা তুহিন খণ্ডীকরণ বলা হয়। দেখো এখানে একটি ছবি আছে, এই ছবি
তে আমরা দেখছি যে হিমশীতল অঞ্চল, এখানে একটা পর্বত, সেই পর্বতের এখানে দেখো ফাঁক আছে, তার মানে এখানেতে বরফ জমে আছে, এখানেতে বরফ জমেছে। ওকে, এখানে বরফ জমেছে। তো যখন উষ্ণতা কমে গেছে, বরফ জমেছে, অর্থাৎ ধরো দিনের বেলাতে সূর্যের তাপ থাকে, সূর্যের তাপ পড়লে এই বরফ কী হবে, গলে জলে পরিণত হবে। তখন এই যে দুটো শিলার ছিল, এই শিলার চাপ কিন্তু অনেকটাই কমে যাবে। তখন এই শিলা এই দিকে একটু আগে আসবে, এই শিলা একটু এইদিকে আগে আসবে, তাই তো। আবার যখন সূর্য যখন ডুবে যাবে, অর্থাৎ রাত্রিবেলাতে তাপ কমে যাবে, তাপ কমে গেলে এই জল জমে বরফে পরিণত হবে। আর জল জমে বরফে পরিণত হলে আয়তনে বৃদ্ধি ঘটে, আমরা জানি। তখন এই জল অর্থাৎ বরফ জমে গেলে এই শিলাগাত্র তখন এদিকে চাপ দেবে, এটা এইদিকে, এটা এইদিকে। যেমন ধরো আমাদের হাতে, এই হাতের অংশতে ধরো যদি আমি দিনের বেলাতে সূর্যের তাপ পড়লো, অর্থাৎ এখানে জল বরফ গলে জলে পরিণত হয়ে যায়, এবং রাত্রের বেলাতে যখন পুনরায় যখন জল জমে বরফে পরিণত হবে, তখন এটা দেখো, এটা যত আমি নিচের দিকে নামাবো তত কী হচ্ছে, আমার এই দুটো আঙুল আস্তে আস্তে এইটা এইদিকে সরছে, এটা এইদিকে সরছে, অর্থাৎ এখানে একটা চাপের সৃষ্টি করছে। এবং ক্রমাগত এই সংকোচন এবং প্রসারণ, এই সংকোচন প্রসারণ হতে হতে এই যে শিলা ছিল সেই শিলা ভেঙে যাবে। তার ফলে যে আবহবিকার সৃষ্টি হয় তাকে তুষার আবহবিকার বা তুষার খণ্ডীকরণ বলা হয়। বৈশিষ্ট্য কী আছে দেখো, 1 নম্বর, তুষারের কেলাস গঠনের মাধ্যমে এই আবহবিকার ঘটে। 2 নম্বর বৈশিষ্ট্য, পর্বতের পাদদেশে ও ঢালে শঙ্কু আকৃতির টুকরো টুকরো শিলা বা শিলাখণ্ড জমে নুড়িক্ষেত্র সৃষ্টি করে, যাকে আবার স্ক্রি বা টেলাস বলা হয়। 1 নম্বরে পড়ে যে স্ক্রি এবং টেলাস কি, স্ক্রি ও টেলাস, টেলাস কি, টেলাস, স্ক্রি ও টেলাস কাকে বলে? তাহলে বলবে যে পর্বতের পাদদেশে ও ঢালে শঙ্কু আকৃতির টুকরো টুকরো শিলা বা শিলাখণ্ড জমে নুড়িক্ষেত্রে, অর্থাৎ ছোটো ছোটো নুড়িক্ষেত্রে যদি পরিণত হয়ে যায়, তখন তাকে বলা হবে স্ক্রি বা টেলাস। ওকে, এটি সাধারণত হিমশীতল জলবায়ু অঞ্চলে এই আবহবিকার লক্ষ্য করা যায়। এখানে দেখো তোমাদের একটা প্রশ্ন আমি বলবো যে মরু অঞ্চলে বিকালে অধিবাসীরা গোলাগুলির শব্দ শোনে কেন? এই প্রশ্নের উত্তরটা তোমরা করার চেষ্টা করবে যে মরু অঞ্চলে বিকালে অধিবাসীরা গোলাগুলির শব্দ শোনে কেন। আমি একটু আগে আলোচনা করেছি যে এই যান্ত্রিক আবহবিকারের মধ্যে কোন যে প্রক্রিয়ার মাধ্যমে কোন প্রক্রিয়াটা ঘটলে এটার সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। এই উত্তরটা অবশ্যই তোমরা পারবে এবং এটা উত্তরটা লিখবে, লিখে আমাকে অবশ্যই দেবে, 2 নম্বরের মতো করে লিখবে, দিয়ে আমাকে অবশ্যই দেবে, আমি দেখে দেবো। তাহলে আমাদের যান্ত্রিক আবহবিকারের যে প্রধান যে প্রক্রিয়াগুলো ছিল সেইগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। দেখো, যান্ত্রিক আবহবিকার হলো, রাসায়নিক আবহবিকারটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তার আগে যে 3 নম্বরে যেটা ছিল জৈব আবহবিকার বা বায়োলজিক্যাল ওয়েদারিং আছে, সেটা আজকে আলোচনা করে নেব। যেহেতু এটা ছোটো, তাহলে ক্লাসটা দীর্ঘায়িত হবে না। রাসায়নিকটা যদি আলোচনা করতে যেতাম তাহলে অনেকটাই ক্লাসটা বড় হয়ে যেত। সেই জন্য ওয়েদারিংটা, জৈব আবহবিকার যেহেতু 2টো ভাগ আছে, সেজন্য এটাকে আজকে আলোচনা করে দেবো। ওকে, দেখো জৈব আবহবিকারকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জৈব যান্ত্রিক আবহবিকার, এক জৈব যান্ত্রিক আবহবিকার, আর 2 ছিল জৈব রাসায়নিক। আবহবিকার। ওকে, প্রথমে জৈব আবহবিকার কাকে বলে সেটা তাহলে জানি।
দেখো, যে প্রক্রিয়ায় উদ্ভিদ এবং মানুষসহ প্রাণীদের নানাবিধ কার্যকলাপের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হয়ে উৎপন্ন পদার্থ উৎপত্তিস্থলে অবস্থান করে বা পড়ে থাকে তাকে জৈব আবহবিকার বলে। কেটে দেয়। দেখো, আজকে আমরা যান্ত্রিক আবহবিকারের সঙ্গে সঙ্গে আরেকটা যে আবহবিকারের যে ভাগ ছিল 3 নম্বরে জৈব আবহবিকার, এর সম্পর্কে আলোচনা করে নেব। রাসায়নিক আবহবিকারটা পরবর্তী ক্লাসে আলোচনা করব, কারণ রাসায়নিক আবহবিকার যদি আমি আলোচনা করতে চাই আজকে, তাহলে ক্লাসটা অনেকটাই লম্বা হয়ে যাবে। সেই জন্য আজকে যেহেতু জৈব আবহবিকারের দুটো ভাগ আছে, সেজন্য এটাকেই আলোচনা করে নেব। দেখো, জৈব আবহবিকার বা বায়োলজিক্যাল ওয়েদারিং কাকে বলে? দেখো, জৈব আবহবিকার বা বায়োলজিক্যাল ওয়েদারিং যে প্রক্রিয়ায় উদ্ভিদ এবং মানুষসহ প্রাণীদের নানাবিধ ক্রিয়াকলাপের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ বা টুকরো টুকরো হয়ে যায় বা বিয়োজিত হয়ে ওই জায়গাতেই পড়ে থাকে তাকে জৈব আবহবিকার বা বায়োলজিক্যাল ওয়েদারিং বলে। এই জৈব আবহবিকারের যে প্রক্রিয়া রয়েছে, দেখো কী কী প্রক্রিয়ায় কাজ করে। একটা জৈব যান্ত্রিক আবহবিকার, 2 জৈব রাসায়নিক আবহবিকার। তাহলে জৈব যান্ত্রিক আবহবিকার বা বায়োকেমিক্যাল ওয়েদারিং কি সেটা জানব। কাকে বলে? দেখো, যে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ দ্বারা যান্ত্রিকভাবে শিলা চূর্ণ বিচূর্ণ হলে এবং অবশ্যই উৎপন্ন পদার্থগুলো সেই স্থানেই পড়ে থাকলে তখন তাকে জৈব যান্ত্রিক আবহবিকার বলবো। দেখো, এই জৈব যান্ত্রিক আবহবিকার সংগঠিত করতে কে কে সাহায্য করছে? তাহলে বললাম প্রাণী এবং মানুষ, উদ্ভিদ। তাহলে প্রাণী বলতে দেখো, আমরা লক্ষ্য করব যে কেঁচো, পিঁপড়ে, উইপোকা, খরগোশ, কিছু কুকুর আছে, ইঁদুর আছে, খ্যাক্সিয়াল আছে, এরা কি করে? মাঠে কি করে যে শিলাকে গর্ত করে, অর্থাৎ শিলাকে কুঁড়ে দেয়, কুঁড়ে তারা বা শিলাকে কেটে নিচের দিকে প্রবেশ করে, অর্থাৎ শিলাকে টুকরো টুকরো ভেঙে দেয়। তাহলে এটাকেও বলবো যে প্রাণী দ্বারা আবহবিকার, অর্থাৎ জৈব আবহবিকার। মানুষ দ্বারা, দেখো, জৈব যান্ত্রিক আবহবিকার এসে মানুষ কীভাবে কাজ করে। অর্থাৎ মানুষ প্রত্যক্ষভাবে খুব কম অঞ্চল শিলার আবহবিকার ঘটলেও কয়েকটি মুহূর্তের মধ্যে শিলার দ্রুত পরিবর্তন ঘটায়। যেমন দেখো, খনিজ উত্তোলন। দেখো, কয়লা খনি হোক বা যে কোনো খনি হোক, সেই খনি থেকে খনিজ উত্তোলনের সময় মানুষ কী করে? ডিনামাইট বিস্ফোরণ ঘটায়। সে ডিনামাইট বিস্ফোরণ ঘটালে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সেখান থেকে খনিজ পদার্থগুলো উত্তোলন করতে পারে। 2 নম্বর বলা যায় নির্মাণ কাজে, রাস্তা হোক, বাঁধ হোক বা জলধারা নির্মাণের জন্য শিলাকে চূর্ণ বিচূর্ণ করে। অর্থাৎ কোনো জায়গায় রাস্তা তৈরি করলেও শিলা চূর্ণ বিচূর্ণ করে, বা কোনো জায়গায় যদি জলাধারা নির্মাণ করে তাহলে সেই জায়গাটায় যে শিলাগুলো থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দেয়, তাহলে সেই জায়গায় শিলা চূর্ণ বিচূর্ণ করলো। অর্থাৎ এটাও একটা জৈব যান্ত্রিক আবহবিকারের মধ্যে পড়ে। বা জমিতে চাষাবাদ যদি করে, চাষাবাদ করলে সেখানেতে নাঙ্গল দেয়, অর্থাৎ যে শিলা থাকে সেই শিলাকে চূর্ণ বিচূর্ণ করতে হচ্ছে। 3 নম্বরে উদ্ভিদ দ্বারা। তাহলে 1 নম্বর ছিল প্রাণী দ্বারা, 2 নম্বর ছিল মানুষ দ্বারা, 3 নম্বর হচ্ছে উদ্ভিদ দ্বারা। গাছের শিকড় শিলাস্তরের মধ্যে প্রবেশ করে ক্রমশ বৃদ্ধি লাভ করলে কালক্রমে শিলা ফাটতে শুরু করে এবং শিলা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যে পোড়ো বাড়ি, অর্থাৎ অনেক দিন যে বাড়িতে কেউ বসবাস করে না, সেই বাড়িতে দেখবে যে দেওয়ালেতে অনেক সময় বট গাছ বা আস্ত গাছ জন্মায়। সেই গাছের শিকড় এই দেওয়ালের মধ্যে যত গাছ বাড়তে থাকে, অর্থাৎ শিকড় যত মোটা হতে শুরু করে তত এই দেওয়াল ফাটতে শুরু করে। বা মাটিতেই গাছ যত বড় হতে শুরু করে, গাছের শিকড় তত ভেতর দিয়ে প্রবেশ করতে শুরু করে, আর ভেতরের শিলাকে গাছের শিকড় ফাটিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সেটা হচ্ছে জৈব যান্ত্রিক আবহবিকার। তাহলে জৈব আবহবিকারের মধ্যে জৈব যান্ত্রিক আবহবিকার সম্পর্কে জানলাম। এবার জানব জৈব রাসায়নিক আবহবিকার, বায়োকেমিক্যাল ওয়েদারিং। দেখো, বিভিন্ন উদ্ভিদ ও
প্রাণীদের মৃতদেহ পচে উৎপন্ন অম্ল দ্বারা রাসায়নিকভাবে শিলা বিয়োজিত হয়ে উৎপন্ন পদার্থ যদি উৎপত্তিস্থলেই পড়ে থাকে তাহলে সেই আবহবিকারকে জৈব রাসায়নিক আবহবিকার বলে। কী কী পদ্ধতি থেকে জৈব রাসায়নিক আবহবিকার সংগঠিত হয়? উদ্ভিদ দ্বারা। আর্দ্র জলবায়ু অঞ্চলে শিলার ওপর জন্মানো মস, শৈবাল ইত্যাদি ছোট ছোট উদ্ভিদ মারা গেলে বা গাছের ডালপালা পাতা শিকড় পচে গিয়ে বৃষ্টির জল যুক্ত হলে হিউমিক অ্যাসিড বা ল্যাকটিক অ্যাসিড বা সাইট্রিক ইত্যাদি জৈব অ্যাসিড তৈরি হয়। ওই অম্ল ম্যাগনেসিয়াম, ফেলসফার ও সালফার যৌগ সমৃদ্ধ শিলার রাসায়নিক আবহবিকার সংগঠিত হয়। প্রাণী দ্বারা দেখো, উষ্ণ আর্দ্র অঞ্চলে প্রাণীর মৃতদেহ মলমূত্র পচে সৃষ্ট জৈব অম্ল শিলায় বিয়োজন ঘটায়। 2 নম্বর, শিলায় বসবাসকারী বিভিন্ন কীট ও জীবাণুর মৃতদেহ নিঃসৃত রস বা বিষ্ঠা শিলার রাসায়নিক আবহবিকার ঘটাতে সাহায্য করে। মানুষ দেখো কিভাবে সাহায্য করে জৈব রাসায়নিক আবহবিকার ঘটাতে। মানুষের মৃত দেহাবশেষ, মলমূত্র, বর্জ্য পদার্থ পচে সৃষ্ট জৈব অম্ল দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি শিলার বিয়োজন ঘটায়। অ্যাসিড বৃষ্টি হলে আমরা জানি শিলা ক্ষয়প্রাপ্ত হয়, যেমন তাজমহলের উপর অ্যাসিড বৃষ্টি পড়লে সেই শিলা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, জানি আমরা। তো এই গেল আমাদের জৈব রাসায়নিক আবহবিকার। আজকে যে পর্যন্তই থাকবে, তোমরা পড়ে অবশ্যই যদি না বুঝতে পারো আমাকে জানাবে। কিছু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই করবে।